সমবায় ব্যবস্থা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, তরুণ সমাজকে উদ্যোক্তা হওয়ার তাগিদ। মানিকগঞ্জে অন্তিম শয়ানে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ, গার্ড অব অনারে শ্রদ্ধা নিবেদন। পেঁয়াজের সাথে বেড়েছে আদা রসুনের দাম, 400 ছাড়ালো সোনালী মুরগির কেজি। চুক্তি ছাড়াই শেষ হলো ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি আলোচনা, রাফায় ব্যাপক হামলা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে বিশ্বব্যাপী স্পেল ফুডের ভিন্নতা, মানুষ সবচেয়ে বেশি খায় ভুট্টা, পরের অবস্থানে ধান ও গম। সমবায় ব্যবস্থাকে দেশব্যাপী ছড়িয়ে দিয়ে জনগণকে স্বাবলম্বী করার পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সাথে মতবিনিময়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, দারিদ্র্য বিমোচন করে জনগণের জীবনমান উন্নয়ন করাই সরকারের মূল লক্ষ্য। চাকরির পিছনে না ছুটে তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের আহ্বান জানান সরকার প্রধান। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। সকালে সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানা ও স্বজনদের সঙ্গে নিয়ে দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে দাড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। নিজস্ব 9.05 একর জমি দিয়ে এবং অনলাইনে 200 টাকা চাঁদা পরিশোধ করে সমিতির উপদেষ্টা হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বক্তৃতায় শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর সমবায়ের ধারণা থেকেই দারিদ্র্য বিমোচন করে জনগণের জীবনমান উন্নয়ন করতে চান তিনি। সঞ্চয় ব্যাংকটাকে আরো উন্নত করে গড়ে তোলা এবং সেই সাথে ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়া, আর ঋণের সাথে সাথে যারা সঞ্চয় করবে, সঞ্চয় করতে পারলে তাদেরকে এই আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলা, সেই কাজটা কিন্তু আমরা করে যাচ্ছি। দারিদ্র্য বিমোচন করে মানুষকে জীবনমান উন্নত করা, যেটা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়নের জন্য অনেকগুলি ব্যবস্থা আমরা নিয়েছি। তার মধ্যে এটা একটা ব্যবস্থা যেটা একেবারে হতদরিদ্র থেকে মানুষকে মুক্তি দেবে। পেনশন স্কিম এবং সমবায় ব্যবস্থাকে দেশব্যাপী ছড়িয়ে দিয়ে দেশকে স্বাবলম্বী করার পরিকল্পনার কথা তুলে ধরেন সরকার প্রধান। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এর পাশে আরেকটা কাজ করেছি, সেটা আমি বলবো সবাইকে, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতা কর্মী বা নিজেরা যারা নিজে কাজ করে খান তাদের জন্য, সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। বঙ্গবন্ধু কন্যার আশা, তরুণরা চাকরির পিছনে না ছুটে হয়ে উঠবেন এক একজন উদ্যোক্তা। পাশ করে চাকরির পিছনে না ছুটে নিজের জন্য স্বাবলম্বী হতে পারে, সেটা মাথায় রেখেই এই কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে যাতে ঋণ পায় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। এবং নিজের কাজ নিজে করতে পারে, ওই চাকরির জন্য ধর্ণা দিয়ে বেড়াবে না, এবং নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দিতে পারবে, নিজে মাস্টার হবে, অন্যকে কাজ দেবে। অর্থাৎ বহুমুখী ব্যবস্থা আমরা করে দিচ্ছি এই কারণে যে আমরা দেশটাকে স্বাবলম্বী করতে চাই। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং সমবায় সমিতির সদস্যদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। 1979 সালের 10 মে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা বিশ্ববাসীর কাছে প্রথমবারের মতো পিতা হত্যার বিচারের দাবি তুলেছিলেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও রাষ্ট্রপ্রধানদের কাছে তোলা সেই দাবি পরিণত হয়েছিল গণদাবিতে। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন।
ইন্ডেমনিটি অধ্যাদেশের বেড়াজালে বিচারের বাণী নিভৃতে কেঁদেছিল। 1975-এর 15ই আগস্ট সপরিবারে জাতির পিতা শেখ মুজিব হত্যার প্রতিবাদী কণ্ঠস্বর চাপা পড়েছিল স্বৈরশাসকের বন্দুকের মুখে। 1979 সালের 10 মে সুইডেনের স্টকহোমে বিশ্ব দরবারে প্রথমবারের মতো ওঠে বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবি। সর্ব ইউরোপীয় বাকশালের আন্তর্জাতিক সম্মেলনে আর্দ্র ও উচ্চ কণ্ঠে পিতা হত্যার বিচার দাবি তোলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। সম্মেলনের প্রধান অতিথি শেখ হাসিনার অনুপস্থিতিতে তার পাঠানো বাণী পাঠ করেন শেখ রেহানা। বড় বোন শেখ হাসিনার পক্ষে বক্তব্য রাখেন তিনি। এটাই ছিল কোনো রাজনৈতিক সমাবেশে শেখ রেহানার প্রথম বক্তব্য রাখা। আন্তর্জাতিক এই সম্মেলনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তিনি সর্বপ্রথম 75-এর কলঙ্কজনক ও অমানবিক হত্যাকাণ্ডের বিচারের দাবি তোলেন। নির্বাসনে থাকা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন ভারতে শরণার্থীর মতো অসহায়। তারই নির্দেশে ছোট বোন শেখ রেহানা প্রবাসে প্রথম উচ্চারণ করেন পিতৃহত্যার বিচার। শেখ রেহানার আবেগঘন বক্তব্য সে অনুষ্ঠানে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি করেছিল। হলভর্তি প্রবাসী বাঙালি নারী পুরুষ এবং বিদেশি রাজনীতিবিদ, পার্লামেন্ট সদস্য ও সাংবাদিক পিন পতন নীরবতায় তার বক্তব্য শোনেন। সপরিবারে বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে দুই বোন আবেদন জানিয়েছিলেন বিশ্ববিবেক ও বিশ্ব মানবতার কাছে। একক দাবি একদিন গণদাবিতে পরিণত হয়। 1996 সালের 12ই নভেম্বর সেই দাবির ধারাবাহিকতায় বাতিল হয় কালো আইন ইন্ডেমনিটি। 2010 সালে খুনিদের ফাঁসির রায় কার্যকরে কলঙ্কমুক্ত হয় বাঙালি জাতি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। অন্তিম শয়ানে শায়িত হলেন বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। মানিকগঞ্জে তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। এর আগে বিমান বাহিনীর বাসার প্যারেড গ্রাউন্ডে আসিম জাওয়াদকে গার্ড অফ অনার প্রদান ও 3 বাহিনীর পক্ষ থেকে মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রতিনিধি সাব্বিরুল ইসলামের সহায়তায় আহমদ বাবুর প্রতিবেদন। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান ইয়াক-1 বিধ্বস্ত হয়ে নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের মরদেহ আনা হয় ঘাঁটি বাসার জহুরুল হক প্যারেড গ্রাউন্ডে। বিমান বাহিনীর পক্ষ থেকে প্রদান করা হয় গার্ড অফ অনার। 3 বাহিনীর সদস্যরা ছাড়াও বেসামরিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে জাওয়াদের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। বিমান বাহিনী প্রধানের পক্ষে সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান শ্রদ্ধা নিবেদন করেন। নৌবাহিনী প্রধানের পক্ষে ঢাকা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। জাওয়াদের বাবা ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ ছেলের জন্য সবার কাছে দোয়া চান। আমি কখনো ভাবিনি আমার ছেলে আমাকে রেখে ওর আম্মুকে রেখে এই দুনিয়ার থেকে বিদায় নেবে। আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব, সবাই ওর পেশাগত জীবনে ওর দায়িত্ব পালন করতে যে কারো মনে যদি কোনো প্রকার বিন্দুমাত্র কোনো আঘাত দিয়ে থাকে আপনারা দয়া করে ওকে মাফ করে দিবেন। আনুষ্ঠানিকতা শেষে মোহাম্মদ আসিম জাওয়াদের মরদেহ নিয়ে যাওয়া হয় মানিকগঞ্জে। বাদ জুমা তৃতীয় জানাজা শেষে সদর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদকে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। ছুটির দিনের বাজারে পেঁয়াজের পাশাপাশি বেড়েছে আদা রসুনের ঝাঁজ। সোনালী মুরগি 400 ছাড়িয়েছে, ব্রয়লার বিক্রি হচ্ছে 220-এ, হালিতে 5 টাকা বেড়েছে ডিমের দাম। মাছের বাজারও ঊর্ধ্বমুখী। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম।
ছুটির দিনের বাজার, পণ্যের দাম গুনে ঘাম ঝরছে ক্রেতার। একটি পণ্যের দাম কমলে বাড়ছে অন্যটির। মুরগির বাজার ঈদের পর থেকেই অস্থিতিশীল। ব্রয়লার মুরগি 220 টাকা আর সোনালী মুরগির দাম 400 টাকা ছাড়িয়েছে। ডিমও হালিতে 5 টাকা বেড়েছে। কক মুরগি হয়ে গেছে 400-420 টাকা, যে মুরগি ছিল 280-300 টাকা রমজান মাসে। ব্রয়লার ছিল 180 টাকা, এখন হয়ে গেছে 230 টাকা। মানুষ কি কিনবে, কি খাবে? পাকিস্তানি মুরগি অনেক কেজি 400 টাকা, আর ব্রয়লার মুরগি অনেক 220 টাকা কেজি। সংকট না থাকার পরেও অকারণে বাড়ছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। মাত্র কয়েকদিনের ব্যবধানে এসব পণ্যের দাম কেজিতে 20 থেকে 30 টাকা বাড়ানো হয়েছে। বেড়েছে বেশ কিছু মশলার দামও। ঈদের পরে এমন আপনার পেঁয়াজ 1 কেজি 10 টাকা বাড়ছে, আপনার আদা আছে 20 থেকে 30 টাকা বাড়ছে, রসুনে 20 টাকা 30 টাকা বাড়ছে। আগে থেকেই মাছের বাজার অস্থির। দাম বাড়াতে অজুহাতের শেষ নাই বিক্রেতাদের। আর 1 কেজি আকারের ইলিশের দাম হাঁকছে 2000 টাকার উপরে। নদীতে নতুন পানি পড়লে নদীতে কোনো মাছ থাকে না, শুধু ইলিশ মাছই থাকে। আর এই বছর ইলিশ মাছটা কম থাকে না, অন্য মাছের দাম একটু বেশি। আর সব লোক শ্বাসের মাছ না থাকলে তো আমরা খাইতে পারতাম না। সবজির সরবরাহ স্বাভাবিক, তারপরও 50 থেকে 60 টাকার নিচে সবজি পাওয়া মুশকিল। বাজারে সবগুলাই সবজির দাম প্রায় 50-60-এর নিচে না। সবগুলাই সবজি মনে করেন 60 টাকা, 50 টাকা, 70 টাকা। পণ্যের দামে বেড়েছে ক্রেতার অস্বস্তি। বাধ্য হয়ে কাটছাঁট করতে হচ্ছে বাজেট। আমাদের যতটুকু চিন্তা ভাবনা থাকে যে আজকে আমরা এই সব জিনিসপত্র নিয়ে বাসায় ফিরবো, সেটা আসলে আমরা নিতে পারি না। তখন দেখা যাচ্ছে কিছু কমাইতে হচ্ছে, কিছু বাদ দিয়ে আমাদেরকে বাসায় ফিরতে হচ্ছে। মাঝে মাঝে পেপারে বা খবরের লেখায় যেটা কমছে, বাট আমরা বাজারে এটা প্রভাব পাই না। যেভাবে জিনিসের দাম বাড়তেছে, ইনকাম তো বাড়তেছে না, স্যালারি তো বাড়তেছে না, আসলেই কষ্ট হচ্ছে সব ধরনের মানুষের জন্য। পণ্য মূল্যের লাগাম টানতে কঠোর মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত খান ইউনিসে ইসরায়েলের অতর্কিত হামলায় একই পরিবারের 8 জন নিহত হয়েছে। রাফাতেও চলছে ইসরায়েলের ব্যাপক হামলা। প্রাণ বাঁচাতে রাফা ছেড়েছেন 1 লাখের বেশি ফিলিস্তিনি। এদিকে চুক্তি ছাড়াই শেষ হলো ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি আলোচনা। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। ইসরায়েল গাজার রাফায় হামলা চালালে অস্ত্রের চালান বন্ধ করে দেয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন হুঁশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাফায় পুরোদমে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। খান ইউনিসের আবাসান আল কাবিরাতে বিরামহীন বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে একই পরিবারের বেশ কয়েকজনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছে অনেকে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 7 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতির আলোচনা কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এদিকে ইসরায়েলের হামলায় রাফা ছেড়ে পালিয়ে গেছে 1 লাখের বেশি মানুষ। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA জানায়, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার অন্যান্য অংশ থেকে বাস্তুচ্যুতরা এখানে আশ্রয় নিয়েছিলেন। এমন পরিস্থিতিতে টানা 4র্থ দিনের মতো বন্ধ রয়েছে গাজার ইসরায়েল সীমান্তবর্তী কারেম সালেম ক্রসিং। রাফা এবং কারেম সালেম ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় গাজার বাইরে থেকে সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নেছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। আবারও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। রাজধানীতে বেড়েছে মরা গাছের সংখ্যা, ভেঙে পড়ছে রাস্তায়, চরম ঝুঁকিতে পথচারী। আমন্ত্রণ আমারও সন্ধ্যা 7টার সংবাদে। আন্দোলনের নামে বিএনপি আবারও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় ওবায়দুল কাদের আরও বলেন, বিচার বিভাগ স্বাধীন বলেই বিএনপি নেতারা জামিন পাচ্ছেন। মফিউর রহমানের রিপোর্ট। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতারা। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সবসময় সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করে, আর তাই রাজধানীবাসী সুরক্ষার জন্য আওয়ামী লীগকেও
মাঠে থাকতে হয়। আদালত যে বাংলাদেশে স্বাধীন, বিচার ব্যবস্থার স্বাধীন, শেখ হাসিনার আমলে এটাই সত্য। আদালত যেমন দিতে পারে স্বাধীনতা, কিন্তু নৈরাজ্য করবে। একবার তো একটা শিক্ষা পেয়েছে, এবার ডাবল শিক্ষা। বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারতের দয়ায় আওয়ামী লীগ ক্ষমতা নেই, বরং জনরাই সরকার গঠন করেছে। ভারত আমাদের বন্ধু, পরীক্ষিত বন্ধু, কিন্তু ভারতের দয়ায় আমরা ক্ষমতায়। ইলেকশনের সময় আমেরিকা যে ভূমিকাটা নিয়েছিল, আরো কোনো দেশ, ভারত কিন্তু তখন একটা কথা বলে এবং আমাদের ভোটাররা ভোট দিয়েছে। 17 মে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও 23 জুন আওয়ামী লীগের হীরক জয়ন্তী যথাযথভাবে পালনে দলের নেতাকর্মীদের আহ্বান জানান ওবায়দুল কাদের। শেখ হাসিনা যে গণতন্ত্র। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। দীর্ঘ 6 মাস পর পল্টনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ সময় খালেদা জিয়ার সুচিকিৎসা ও দলের নেতাকর্মীদের মুক্তির দাবি জানান বক্তারা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং সকল রাজবন্দীর মুক্তির দাবি জানান বক্তারা। কক্সবাজারের টেকনাফে আধুনিক প্রযুক্তিতে খামারে কোরাল চাষে সফল উদ্যোক্তারা। বেশি ওজনের বাড়তি মাছের উৎপাদনে মৎস্য সম্পদের সমৃদ্ধির নতুন সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা লিসা। মৎস্য অধিদপ্তরের সহায়তায় টেকনাফের ঝিমংখালীতে খামারে কোরাল চাষ করছে এটিআই অ্যাকোয়া ফার্ম। আধুনিক প্রযুক্তি নির্ভর বাণিজ্যিক মৎস্য খাদ্য ব্যবহারে বাড়ছে মাছটির উৎপাদন। হ্যাচারিতে 21 দিন আর পুকুরে হাপা পর্যায়ে 30 দিন নার্সিংয়ের পর 6 মাসের মূল পর্যায়ে পুকুরে চাষে বেড়েছে কোরালের উৎপাদন। আকার ও ওজনও হয়েছে আগের চেয়ে 1 কেজি বেশি। এখানে ছাড়াও আরো 2-1 জায়গায় খুলনাতে সাতক্ষীরায়ও পাইলটিং হচ্ছে। সবগুলি নলেজ একসাথে এনে কিভাবে আমরা সাধারণ কৃষককে উৎসাহিত করতে পারি, তাদেরকে প্রণোদিত করতে পারি, এই বিষয়টা বিবেচনায় আনতে হবে। উৎপাদিত মাছের প্রবৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতাও আশাব্যঞ্জক। এই মাছটা কাঁটা কম এবং এটা মোটামুটি একটা বড় সাইজের মাছ হয়। এটা আমাদের ডোমেস্টিক কনজাম্পশন এবং ইন্টারন্যাশনাল মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে। পাইলটিং প্রকল্পটির সফলতায় সন্তুষ্ট মৎস্য ও প্রাণী সম্পদ সচিব সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মানুষের ধারণাই ছিল না কোরাল মাছ পুকুরে চাষ করা যাবে, কিন্তু এখন এটা বাস্তবে এটা প্রমাণ হলো এবং এটাকে আমরা সম্প্রসারণ করব। খুব ভালোভাবে আগাচ্ছে এবং খুব ভালো রেজাল্ট তারা পেয়েছে। তো আমরা এগুলো আরেকটু পর্যালোচনা করব কিভাবে খামারিদের হাতে আমরা এটা দেওয়া যায় যাতে তারা বাণিজ্যিকভাবে চাষ করে লাভজনক হতে পারে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ত সহিষ্ণু মৎস্য প্রজাতির চাষ বাড়াতে আরও পরিকল্পনা রয়েছে সরকারের। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। ভিন্ন ভিন্ন এলাকায় এক এক ধরনের কৃষি পণ্যই প্রধান খাদ্য হয়েছে, যাকে বলে স্ট্যাপল ফুড। সেই হিসেবে বিশ্বের মানুষ সবচেয়ে বেশি খায় ভুট্টা, পরের অবস্থানে ধান ও গম। স্ট্যাপল ফুডের বৈচিত্র্য নিয়ে বিশেষ প্রতিবেদন করেছেন মফিউর রহমান। আজ প্রথম পর্ব। প্রায় 15,000 বছর আগে আধুনিক হোমোসেপিয়ান্স বা বর্তমান মানুষের আত্মপ্রকাশ। তবে এই সভ্যতার শুরুতেই তারা কৃষিজীবী ছিল না। প্রশ্ন, তাহলে তারা কি খেত? শতাব্দীর পর শতাব্দী পূর্বসূরীদের মতো তারাও কি শিকারে ব্যস্ত থেকেছে? গবেষণা বলছে 2 লাখ বছর আগে হোমোসেপিয়েন্সদের উদ্ভব হলেও পূর্বসূরীদের মতোই তারা বনে বাদারে কাটিয়েছে। বুদ্ধির বিকাশের বেশ পরে তারা আবিষ্কার করে কৃষিকাজের। এরও আগে প্রায় 18 লাখ বছর পূর্বে হোমোসেপিয়েন্সদের পূর্বপুরুষ হোমো ইরেক্টাস গোষ্ঠী আগুন আবিষ্কার করে। খ্রিস্টপূর্ব প্রায় 6000 বছর আগে মানুষের আয়ত্তে আসে চাষাবাদ। শুরু হয় কৃষি বিপ্লব। ফলে শিকার ও বন্য ফলমূল সংগ্রহ থেকে বেরিয়ে এসে মানুষ গড়ে তোলে নতুন এক সভ্যতা। মানুষ যখন বীজ আবিষ্কার করলো, সিড আবিষ্কার করলো, তখন তারা
প্ল্যান ওয়েতে তাদের মতো করে গাছপালা লাগানো শুরু করলো, তখন তারা নিজের খাবার জন্য বন জঙ্গলে তাদের যেতে হতো না। কৃষি বিপ্লবের ফলে মানুষ চাষ করতে শুরু করে ধান, গম, ভুট্টা সহ নানা ফসল। ক্রমশ এসব হয়ে ওঠে মানবের প্রধান খাবার বা স্টেপল ফুড। আমাদের পেট ভরার জন্য যে খাবারটার উপর আমরা সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট হই, সেই খাবারটাকে আমরা বলছি স্টেপল। এখন এই যে স্টেপল, এটা এক এক দেশে এক এক রকম খাবার। পৃথিবীর সব মানুষের খাদ্যাভ্যাস হিসেব করলে দেখা যায় ভুট্টার উপর নির্ভরশীল প্রায় 19% মানুষ। এর পরের অবস্থানে রয়েছে ধান, প্রায় 16.5% মানুষ ভাত, আর 15% নির্ভরশীল গমের ওপর। এছাড়াও স্টেপল ফুডের তালিকায় রয়েছে কাসাভা, সয়াবিন, আলু, কলা সহ অন্যান্য দ্রব্য। ভৌগোলিকভাবে যে ক্রপ যে এলাকায় ভালো হয়, যে ফসলগুলো, সেই এলাকার মানুষ সেই ফসলকে স্টেপল ফুড হিসেবে চিন্তা করে। যেমন আমরা যদি বাংলাদেশ চিন্তা করি, আমরা রাইস, ইন্ডিয়া চিন্তা করে মেজর অংশ রাইস। মানুষের দৈনন্দিন চাহিদার 50% বেশি পূরণ হয় স্টেপল ফুড থেকে। বাকিটা আসে শাকসবজি, মাছ, মাংস, ফলমূল সহ অন্যান্য খাদ্যবস্তু হতে। সব ধরনের খাবার যদি খায়, তাহলে একটা মানুষ তার প্রতিদিন যা খাদ্য চাহিদা বা পুষ্টি চাহিদা, সেটা পূরণ হবে। ধারাবাহিক খাদ্য বা স্টেপল ফুড নির্দিষ্ট হলেও অনেক দেশেই ঋতুভিত্তিক ফসল হয়ে ওঠে স্টেপল ফুড, এমন দাবি গবেষকদের। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। রাজধানীতে বেড়েছে মরা গাছের সংখ্যা। পরিচর্যা না থাকায় এসব গাছ যখন তখন ভেঙে পড়ছে রাস্তার উপর। সব মিলে চরম ঝুঁকিতে নগরবাসী। ইয়াকুব লিটুর ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন অখিল পোদ্দার। সড়কদ্বীপে এসব গাছ যখন লাগানো হয়েছিল, তখন অধিকাংশের গোড়ায় ছিল না মাটি। আমরা একটু অবহিত করতে পারি সিটি কর্পোরেশনকে যে গাছটা যেন এখান থেকে সরাই নাই, কারণ সাধারণ জনগণ এটা হাত দিলেই আইনের আওতায় পড়বে। যারা গাছ চুরি করছে, অবৈধভাবে গাছ কাটছে। বালু চুষে বড় হওয়া গাছগুলো তাই চাইলেও বাড়তে পারেনি চতুর্দিক। শেকড়গুলো গভীরে না যাওয়ায় অল্প দিনেই নুইয়ে পড়েছে অনেক বৃক্ষ। মরা গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুস্থভাবে সুন্দরভাবে চলতে পারি সেই ব্যবস্থা করে ফেলা। যাদের অধীনে গাছগুলো আছে, সেটা বাড়িওয়ালা হোক কিংবা সিটি কর্পোরেশন আন্ডার হোক, মরা গাছগুলো এগুলো অপসারণ করা উচিত। সাথে সাথে তার পরিবর্তে আরো 2টা গাছ লাগাই দেওয়া উচিত। গাছের ভিতরেই তো আমাদের অক্সিজেন থাকে, গাছ যদি না থাকে তাহলে তো অক্সিজেন থাকবে না, আর হলো পৃথিবীতে কোনো মানুষও থাকবে না। রাজধানীবাসীর অভিযোগ, প্রতি বছর নতুন নতুন প্রকল্পের নামে গাছ লাগানো হলেও তার কোনোই পরিচর্যা নেই, যে কারণে মরা গাছের সংখ্যা বেড়েছে মেগাসিটি ঢাকার রাজপথে। কোনটি উপড়ে পড়ল কিংবা ডাল ভেঙে গেল তা দেখভাল করে না সিটি কর্পোরেশন। স্কুলের সময় বাচ্চারা চায় সব সময়, যে কোনো সময় যদি পরে যদি হঠাৎ করে হইতে পারে, বাতাস মতাসে যে কোনো সব পড়তে পারে। আমাদের স্কুলের ছোট ছেলেরা ওদের গায়েও পড়তে পারে, গাছের ডালপালা, অনেকে ইনজুর্ড হইতে পারে। এই রাস্তা দিয়ে সবসময় যাতায়াত করি, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হইতে পারে। এই গাছটা কাটা দরকার। কয়েকদিন আগে একটা মোটা শুকনা ডাল ভেঙে পড়ছে এক গাড়ির উপরে। যত তাড়াতাড়ি সম্ভব এই গাছটা যদি কেটে সরায় ফেলে, অন্তত আমরা ঝুঁকিমুক্ত হব। কর্তৃপক্ষের যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে যে কোনো পথচারী আপনার এটা দ্বারা বিপদগ্রস্ত হতে পারে। ইট সুরকিতে আবদ্ধ গাছের চারপাশ। আইল্যান্ডের ভেতরে পর্যাপ্ত পানি না পাওয়ায় অল্প বাতাসে উপড়ে পড়ে বেশিরভাগ। ফার্মগেটে আমি পার হওয়ার পরেই গাছটা ভেঙে পড়লো এবং কয়েকটা গাড়ি চাপা খেলো কাকরাইলে। বড় গাছ মারা গেছে, অথচ যে কোনো সময় মানুষের গায়ে ভেঙে পড়তে পারে। সেগুলো কেটে পরিচ্ছন্ন করা বা সেখানে আবার নতুন করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করা সবচেয়ে বেশি জরুরি। হরহামেশা ডাল ভেঙে কিংবা গাছ উপড়ে পড়ায় আতঙ্কে পথ চলেন নগরবাসী। আমরা যে আসি যাই, আমরা এই গাছের জন্য খুবই অনিরাপত্তা। ঢাকা শহরের অধিকাংশ গাছের গোড়াতেই মাটি নেই। বালুর উপর জন্মানো এসব গাছ উপড়ে ক্ষতি হতে পারে সাধারণ জনগণের। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে।
দূষণে জৌলুস হারাচ্ছে মুন্সিগঞ্জের ধলেশ্বরী, বিলুপ্তির পথে মাছ, স্বাস্থ্য ঝুঁকিতে নদী পারের মানুষ। যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বিমান বাহিনীর কৃষ্ণাঙ্গ সদস্য নিহত। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগকে সর্বতোভাবে পাশে থাকার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র.আ.ম. ওবায়দুল মুক্তাদির চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের কর্মী সভায় মন্ত্রী আরও বলেন, দেশের মানুষ আর দুর্দিন দেখতে চায় না, তাই ছাত্রলীগকে ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে বলে প্রত্যাশাও ব্যক্ত করেন। সাপ্তাহিক বন্ধের দিনে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে অসহায়দের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ আশ্বাস দেন। এ সময় তিনি বলেন, সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশ অনন্য। মুক্তিযুদ্ধের চেতনায় সামনের দিনগুলোতে এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ জানান। এর আগে পতাকা উত্তোলন ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। নানামুখী দূষণে জৌলুস হারাচ্ছে মুন্সিগঞ্জের ফুসফুস খ্যাত ধলেশ্বরী। নদীটির নিকষ কালো পানি ছড়াচ্ছে দুর্গন্ধ, রোগ ব্যাধি বেড়ে ঝুঁকির মুখে জনস্বাস্থ্য, বিলুপ্তির পথে নানা প্রজাতির মাছও। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। মুন্সিগঞ্জ শহরের পাশ ঘেঁষে বয়ে চলা একসময়ের স্রোতস্বিনী ধলেশ্বরীর এখন মরণদশা। নদীতে দেখা মেলে না শুশুকের, কমছে দেশি মৎস্য সম্পদ, উড়ে বেড়ায় না পাখিরাও। আগে গোসল করতাম, এখন আর গোসল করার পরিবেশটা নাই, কারণ দেখেন যে পানিগুলো কি কালো কালো হয়ে গেছে। অবৈধ দখল, ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি সমস্ত বর্জ্য, শহরের সমস্ত বর্জ্য, এবং আমরা আমাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যত জিনিসপত্র আছে ওগুলো আমরা পানিতেই ফেলাই। সিমেন্ট ফ্যাক্টরিগুলো আছে, এগুলোর যে বর্জ্য অপসারণের যে নিয়ম সঠিকভাবে পালন করা হচ্ছে না, সরাসরি পানিতে কোনো ফিল্টারিং না হয়ে আসছে। সিমেন্ট ফ্যাক্টরির আগ্রাসন ছাড়াও অপরিকল্পিত ও অবৈধ শিল্প প্রতিষ্ঠানের অপরিশোধিত অ্যাসিড মিশ্রিত বর্জ্য গোপনে রাতের আধারে ফেলা হচ্ছে ধলেশ্বরীতে। শহর ও শহরতলির ড্রেনের ময়লা আবর্জনার সঙ্গে বুড়িগঙ্গা ও শীতলক্ষার দূষিত পানিও এসে মিশছে এই নদীতে। নদীতে যত প্রাণী ছিল, মাছ ছিল, আগে অনেক মাছ দেখা যেত, এখন এগুলো বাঁচতে পারছে না। নদীটাকে আমাদের উচিত আমাদের এই ধলেশ্বরী নদীটাকে বাঁচানোর জন্য। সচেতন মহল বলছে, কাগজে কলমে কার্যক্রম থাকলেও বাস্তবে ধলেশ্বরী রক্ষায় উদাসীন সংশ্লিষ্টরা। যারা পরিবেশ দূষণ করে, সিমেন্ট ফ্যাক্টরির মালিক, অমুক কারখানার মালিক, অমুক হসপিটাল মালিক, তাদের কাছ থেকে মাসও হারা নেয়, মোটা অঙ্কের টাকা নেয়, তারা এগুলো কিছু করে না। মরতেছে জেলেরা, নদী পাড়ের মানুষ, সাধারণ মানুষ, আমরা ধ্বংস হয়ে যাচ্ছে। তবে দূষণ রোধে নদী তীরের শিল্প প্রতিষ্ঠানগুলোকে ইটিপির আওতায় আনার দাবি পরিবেশ অধিদপ্তরের। আর অপরিশোধিত বর্জ্য ফেলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর মেয়রের। কোনো কারণে ইটিপিতে যদি তাদের মালমাত্রা ব্যাহত হয়, মালমাত্রা সঠিক না হয়, তারা যে ইফ্লুয়েন্টটা ছাড়ে সেটা যদি সঠিকভাবে না হয় বা মালমাত্রা ডিভিয়েশন হয়, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। নদীকে দূষণমুক্ত করতে হলে সবাই সচেতন হয়ে আমরা যে সিওরেজ লাইনগুলো আছে সেগুলো আমরা তো ব্যবস্থা নেবই, পাশাপাশি আপনারা যারা নতুন বাড়িঘর করবেন বা দালান কোঠা যেগুলোই করেন, আপনারা সরাসরি কোনো লাইন দিবেন না। ধলেশ্বরী বাঁচাতে কার্যকর উদ্যোগ দেখতে চান মুন্সিগঞ্জবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার ব্যবসা বাণিজ্যের সংবাদ। ইউএস ট্রেড শোতে অংশগ্রহণ করছে রিমার্ক হারলেন। রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ ও মার্কিন দূতাবাস এর যৌথ আয়োজনে 11 মে পর্যন্ত চলবে এই শো। শুরুর দিন থেকেই রিমার্ক হারলেনের গ্র্যান্ড প্যাভিলিয়ন
অথেন্টিক পণ্য আলাদাভাবে দর্শনার্থীদের নজর কাড়তে সক্ষম হয়েছে। ক্রেতাদের জন্য কালার কসমেটিক্স ও স্কিন কেয়ার পণ্যে 25%, হোম ও পার্সোনাল কেয়ার পণ্যে 15%, সিউডিল ব্র্যান্ডের পণ্যে 20% এবং বেইজ ও স্কিনের নির্দিষ্ট পণ্যে থাকছে 40% পর্যন্ত ছাড়। এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সমবায় ব্যবস্থা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, তরুণ সমাজকে উদ্যোক্তা হওয়ার তাগিদ। মানিকগঞ্জে অন্তিম শয়ানে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ, গার্ড অব অনারে শ্রদ্ধা নিবেদন। পেঁয়াজের সাথে বেড়েছে আদা রসুনের দাম, 400 ছাড়ালো সোনালী মুরগির কেজি। চুক্তি ছাড়াই শেষ হলো ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি আলোচনা, রাফায় ব্যাপক হামলা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল।